দেখে নেব খেলার সময়ের শিরোনাম। দুই পরিচালক পদত্যাগ করলেও বোর্ড চালাতে কোনো সমস্যা হবে না বললেন সহসভাপতি ফারুক আহমেদ। কথা বলার ক্ষেত্রে দায়িত্বশীল হওয়ার আহ্বান। এবং ফিফা ফ্রেন্ডলির বিগ ম্যাচে কিছুক্ষণ পর ফ্রান্সের মুখোমুখি হবে ব্রাজিল। বিশ্বকাপে টিকে থাকার সমীকরণে ইতালির প্রতিপক্ষ নর্দার্ন আয়ারল্যান্ড। বাংলাদেশ ভিয়েতনাম ম্যাচ নিয়ে এবং দেশের ফুটবল নিয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন সাবেক অধিনায়ক জাহিদ হাসান এমিলি। এমিলি ভাই, আপনাকে স্বাগত। ধন্যবাদ আপনাকে। এমিলি ভাই, আসলে ম্যাচটা কেমন দেখলেন? একদম সরাসরি জিজ্ঞেস করছি। ম্যাচ যদি আপনি ওভারঅল পুরো ম্যাচে বিশ্লেষণ করেন, সেখানে আমার কাছে মনে হচ্ছে যে এই ম্যাচ থেকে আসলে তেমন কোনো পজিটিভ বার্তা আমরা পাইনি, যেটা সত্যি কথা। বরং যদি গেম প্ল্যান দেখেন বা যদি আমাদের মিস্টেক দেখেন, সেখানে অনেক ভুল ভ্রান্তি ছিল। যদি খেলা স্টার্টিং থেকে শুরু করেন, আমরা যে প্রথম গোলটা কনসিড করেছি সেটা আমাদের ওন গোল হয়েছে, এবং সেকেন্ড গোলটা যদি দেখেন সেটা একটা সেট পিস থেকে হয়েছে। থার্ড গোলটি যদি দেখেন সেটাও তো আমাদের ডিফেন্ডার্স ফল্ট। সো আমাদের তো আসলে মেইন ম্যাচ হলো সিঙ্গাপুরের সাথে। তো সিঙ্গাপুরের ম্যাচের আগে ভিয়েতনামের সাথে আসলে যে খেলাটা আমরা খেলেছি, সেখানে যদি দেখেন যে পুরো টিমটা যদি আমাদের স্কোয়াড দেখেন, সেখানেও কিন্তু আসলে স্কোয়াডের কিন্তু ফুল স্ট্রেংথ অনুযায়ী আমাদের স্কোয়াডটা নাই। আমাদের দুইজন ইম্পর্টেন্ট প্লেয়ার, যেটা হলো যে তপু এবং রাকিব, এট দ্য সেম টাইম মোরসালিনের একটা ইনজুরি রয়েছে। হামজা বড় একটা লং জার্নি এসে ম্যাচটা খেলেছে। এবং আপনি যদি দেখেন সমিত সোম, হি ইজ ভেরি ট্যালেন্টেড প্লেয়ার। লাস্ট অনেক দিন ধরে কিন্তু লিগের ম্যাচ খেলে নেই, তারেক কাজী লিগের ম্যাচ নেই। আপনি যদি স্টার্টিং 11-এর বাকি প্লেয়ারদের দেখেন, এখানে অনেক প্লেয়ার আছে। শ্রাবণকে যদি দেখেন, সে কিন্তু লিগের ম্যাচ কোনো ম্যাচ ডিরেক্ট গিয়ে খেলছে। সুতরাং আপনি যদি যে স্টার্টিং 11টা নিয়ে নেমেছেন, সেটাও কিন্তু আসলে প্রপার প্রিপেয়ার ছিল না এই ম্যাচের জন্য। তো যার কারণে আপনি যদি মিস্টেকগুলি দেখেন, সেটা কিন্তু আসলে এই প্লেয়ারদের ভ্রমণ ক্লান্তি, প্লেয়ারদের অ্যাবসেন্স, তারপরে হলো যে লিগে ম্যাচ না খেলা, সবকিছু মিলে ইম্প্যাক্টটা পড়েছে। এমিলি ভাই, একেবারে সোজা সরাসরি জানতে চাচ্ছি আর কি, যে আপনি যে কথাগুলো বললেন প্রত্যেকটাই যৌক্তিক কথাবার্তা। হাভিয়ের ক্যাবরেরা কি একদম কোনোভাবে কি মনে হচ্ছে যে একদম কপি বুক, সে একটা জিনিস কপি করে রেখেছে, সেই কপি বুকটাই হচ্ছে সবসময় সব ম্যাচে তার স্ট্র্যাটেজি সেম, তার সেম স্কোয়াড, দলে আরও ট্যালেন্ট রয়েছে, আরও অপশনস রয়েছে, সেগুলো বাঁচিয়ে না দেখা, বা স্কোয়াড সিলেকশনে তার যে হচ্ছে এক ধরনের একগুয়েমি, এখান থেকে কি আসলে হাভিয়ের ক্যাবরেরা বের হচ্ছে না? দিন শেষে ফুটবলাররা ম্যাচ হারলে পরে দোষ হয় ফুটবলারদের, কোচের দায় আসলে কতটুকু? না, একটু পুরোটাই আপনাকে কোচের দায় দিতে হবে। কারণ আপনি যখন ভিয়েতনামের অ্যাগেনস্টে আপনি স্ট্র্যাটেজি সাজাবেন, এটা প্ল্যানিংটা কিন্তু আর এক সপ্তাহ আগে আপনি করেছেন, এবং আপনি কাকে কাকে খেলাবেন বা আপনি কোন প্লেয়াররা কখন ইউজ করবেন, এটা কিন্তু আপনি কিন্তু একটা ধারণা নিয়ে ওখানে গিয়েছেন। সুতরাং সেইটা এক্সিকিউট করতে গেলে যে আপনার যে মেধাটা দরকার, আমার কাছে মনে হয় যে কাবরেরা সেই মেধাটা, সে এশিয়ান কাপ কোয়ালিফাই ম্যাচগুলো যদি দেখেন, এই ম্যাচটাও দেখেন, সেখানে সে অনেক ভুল ভ্রান্তি করেছে। এবং আপনি যেটা বলেছেন যে ভেরি ইম্পর্টেন্ট, দেখেন স্কোয়াডে অনেক পরিবর্তন সে করেছে। পরিবর্তন করে বাজিয়ে দেখতে গিয়ে, এক্সপেরিমেন্ট করতে গিয়ে কিন্তু টিমের সর্বনাশই সে করেছে, ভালো কিছু করতে পারেন। এবং আজকে ম্যাচটা যেটা আমি বললাম, আপনার সাইড বেঞ্চে কিন্তু এনাফ প্লেয়ার ছিল যারা স্টার্টিং 11 ডিজার্ভ করে, এবং তারা পরবর্তী সময় সেকেন্ড হাফে নেমে গিয়ে কিন্তু ভালো খেলেছে। ওয়াই নট দ্য প্লেন ফার্স্ট 11? হ্যাঁ, যদি বিশ্বনাথের কথাই বলি, জামাল গিয়ে ভালো করেছে, মুরসালিন যদি আপনি খেলাবেনি কেন, ওয়াই নট ফার্স্ট 11? হ্যাঁ, সুতরাং এরকম অনেক ব্যাপার ছিল। ও অ্যাট দ্য সেম টাইম আপনি যদি দেখেন, আমরা যে 4 ব্যাক নিয়ে স্টার্ট করেছি, শাকিল হাত্তব এবং তারেক কাজী 2 সেন্টার ব্যাক, রাইট ব্যাকে সাদ, লেফট ব্যাকে জায়ান। সো তাদের আসলে কমিউনিকেশন ঠিক ছিল কিনা, গোলকিপারের সাথে তাদের কমিউনিকেশন ঠিক ছিল কিনা, এখানে কিন্তু এই মিস্টেকের কারণে কিন্তু আমরা খুব আর্লি গোলগুলি কনসিড করেছি। এবং আপনি যদি এত হাই এনার্জেটিক টিমের সাথে খুব কুইক গোল কনসিড করেন, তখন কোনো ম্যাচ সুযোগ থাকে না। তো এটাই ম্যাচে কিন্তু আপনি আপনার ম্যাচটা ধরতে পারেননি। এবং সেকেন্ড হাফে গিয়ে আনফরচুনেট যে আমরা আরো গোল কনসিড করতে পারতাম, আপনি যদি দেখেন, সেটা আমরা লাকিলি আমরা লাকি যে আমরা গোলগুলি কনসিড করিনি, রেজাল্ট কিন্তু আরো খারাপ হতে পারতো। সুতরাং এটা আপনি যেটা বলেছেন, আমি প্লেয়ারদের এখানে তেমন কোনো দোষ দিব না, পুরোটাই আপনাকে কোচের স্ট্র্যাটেজিক্যাল ফল্ট। আমরা যদি একটু ব্যাকে ফিরি, গেল বছর থেকে যদি শুরু করি, এইবার এমন একটা গ্রুপে আমরা ছিলাম, আমাদের স্কোয়াড হামজা, সমিত বা আরো কয়েকজন আসার পর এতটাই সমৃদ্ধ হয়েছিল যে খুব ভালো একটা চান্সেস ছিল এশিয়ান কাপে কোয়ালিফাই করা। কিন্তু ভারতের মাটিতে গিয়ে আমরা একটা ড্র করেই সন্তুষ্ট থাকলাম, ঘরের মাঠে এসে বেশ কিছু ক্লোজ ম্যাচ হচ্ছে আমরা শেষ পর্যন্ত জিততে হেরে গেছি বা ড্র করেছি এরকম। এবং প্রত্যেকটা ম্যাচেই কোচের স্ট্র্যাটেজিতে কিন্তু ভুল এসেছে। আমরা দেখা গেছে যে ভালো ফুটবলার রেখে আমরা
সবাই ভালো ফুটবলার, বাট বেস্ট 11 রেখে অনেক সময় দেখা গেছে যে অনেককে আমরা আগে নামিয়েছে, এবং আপনি একটু আগে বলছিলেন যে যারা রিপ্লেস যারা করেছে তারাই আসলে ভালো খেলেছে। এই যে গত বছর থেকে শুরু করে এখন পর্যন্ত কোচের যে জার্নিটা, এই জায়গাটাতে বাফুফে কেন ফোকাস করছে না? আপনার সাথে আমারও একই কোশ্চেন। হ্যাঁ, আপনি যখন সারা পৃথিবীতেই দেখবেন কোচ যখন সাকসেস না হয় ইন্টারন্যাশনাল এরিনাতে, তখন কিন্তু কোচদেরকে স্যাক করা হয়। সেটা হোসে মরিনো, পেপ গার্দিওলা, সবার সবাই, লাইফে, মানে সব সবাই। বিশ্বের সব নাম করা ইউরোপিয়ান ক্লাব থেকে শুরু করে সবারই এতে এসেছে এই ঝড়টা। হ্যাঁ, কোচিং পেশাটি হলো থ্যাঙ্কসলেস জব। আপনি এখানে যত ভালো করেন, এন্ড অফ দ্য ডে আপনি ভালো না করতে পারলে সাথে সাথে আপনি ওখানে থেকে আউট করে দিবেন। হ্যাঁ, সারা kick out পৃথিবীতে করবে। এটাই নিয়ম। হ্যাঁ। তো এখানে কাবরেরা কিন্তু অলমোস্ট 4 বছর প্লাস সময় ধরে কাজ করছে, এবং হ্যাঁ। আপনি যদি ভুল না করে 4টা থেকে 5টা ম্যাচ সে জিতছে মাত্র, হ্যাঁ। এবং সেগুলো আমাদের সাবকন্টিনেন্টালের দেশের সাথে। Exactly. হ্যাঁ, আপনি আসিয়ান কান্ট্রির দেশগুলির সাথে কিন্তু আমরা ওইভাবে কমপ্লিট করতে, মিডল ইস্টের Fight সাথে করতে পারেন, হ্যাঁ। এবং একটা জিনিস আপনি যদি একটু রিকল করেন, যেটা হলো যে আমরা এশিয়ান কাপ কোয়ালিফাই হোমে যেভাবে গোলগুলি কনসিড করেছি, সেই প্রতিচ্ছবি কিন্তু আজকের ম্যাচও যদি দেখেন, আমরা যদি থার্ড গোলটার কথা বলি, আপনার যদি মনে থাকে সিঙ্গাপুরের সাথে যখন এক গোল ড্র হয়, আমরা যখন সেকেন্ড গোলটা কনসিড করি, দেখেন সেম গোল কিন্তু থার্ড গোলটার মতো অলমোস্ট কাছাকাছি। ইসলাম ফান্দের ওই গোল কিন্তু তখন আমাদের ডিফেন্ডাররা দাঁড়িয়ে দিতে। সো মিস্টেক থেকে যদি আপনি সেগুলি পরবর্তী সময় সেম মিস্টেক পরের ম্যাচও হয়, দ্যাট মিন্স আপনি প্লেয়ারদেরকে সেই ভুলগুলি ধরিয়ে দিতে পারেননি। সুতরাং এরকমের কিন্তু প্রচুর মিস্টেক আমরা করি। অ্যাট দ্য সেম টাইম দেখেন গোলকিপিং পজিশনটা ইজ ভেরি ভাইটাল, হ্যাঁ, ভেরি ইম্পর্টেন্ট। সেখানে আপনার এক্সপিরিয়েন্স গোলকিপার আপনার হাতে থাকা অবস্থায় তাকে আপনি স্কোয়াডে নেননি, এবং যে রেগুলার এখানে খেলছে মিতুল মার্মার এশিয়ান কাপ কোয়ালিফাই পারফরমেন্স তেমন একটা ভালো ছিল না, আবার ভালোও করেছে, আলোচনা সমালোচনার ভিতরে ছিল। তাকে ড্রপ করে আপনি শ্রাবণকে দিয়েছেন, যেখানে যে হচ্ছে লিগে রেগুলার ম্যাচই খেলেনি, সাইড বেঞ্চে ছিল। লিগে বসুন্ধরা কিংসের মেইন গোলকিপার আনিসুর রহমান জিকো, তাকে হচ্ছে আপনি স্কোয়াডে রাখলেন না। তাকে যখন সাংবাদিকরা কোশ্চেন করা হলো হাভিয়ার কাবরেরাকে, সে বলল ফিউচার প্ল্যানিং এর কথা চিন্তা করে, বাংলাদেশের ফুটবলের ফিউচারের কথা চিন্তা করে শ্রাবণকে নিয়েছে। আমার ভবিষ্যতের অবশ্যই দরকার আছে ভাবার, তাই বলে সেটাকে বর্তমানকে বাদ দিয়ে কিনা? কখন আপনি তো আপনার রিসেন্ট যে ম্যাচ আছে সেটা নিয়ে আপনার প্ল্যান করতে হবে। এক্স্যাক্টলি। ভবিষ্যৎ তো পরে ঠিক করবে না। হ্যাঁ, ভবিষ্যৎ আপনি থাকবেন কিনা সেটারও তো কোনো গ্যারান্টি নেই। হ্যাঁ, আপনার তো জব ডিপেন্ড করে আপনার নেক্সট 2 ম্যাচের উপর, আজকের ম্যাচ এবং 31 তারিখে যে ম্যাচ। যদি আমি ভুল না করে থাকি, বাংলাদেশ ফুটবল ফেডারেশন যদি আবারও তাকে এক্সটেনশন করে, এটা আমি বলবো যে এটা বড় একটা ভুল, নিজের পায়ে কোড়াল মারার মতো একটা সিদ্ধান্ত হবে। এমিলি ভাই, আমরা এটা নিয়ে আরো কথা বলবো, একটু আরেকটি রিপোর্ট দেখে আসি, তারপর হচ্ছে এই বিষয়টা নিয়ে আলোচনা করব। ক্রীড়াকে পেশাদার রূপ দিতে নতুন কুড়ির আদলে নতুন কুড়ি স্পোর্টস চালু করা হবে। একই সঙ্গে দেশের প্রতিটি জেলা, উপজেলা, স্কুল পর্যায়ে থাকবে প্রতিভাবান খেলোয়াড় অন্বেষণ কার্যক্রম। স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত প্রীতি ম্যাচে পুরস্কার বিতরণ শেষে এই কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে আন্তর্জাতিক অঙ্গনে আরও ভালো করতে নানা পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান প্রধানমন্ত্রী। দেশের ফুটবল ইতিহাসে এমন দৃশ্য বিরল। হোম অফ ফুটবলে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান। 90-এর দশকে ঢাকার মাঠ মাতানো ফুটবলারদের নিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশন আয়োজিত প্রীতি ম্যাচ দেখতে জাতীয় স্টেডিয়ামে হাজির প্রধানমন্ত্রী, সঙ্গে কন্যা জাইমা রহমান। ম্যাচ শুরুর আগে ফুটবলারদের সঙ্গে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা বিনিময় করেন তারেক রহমান। প্রেসিডেন্ট বক্স কিংবা ভিআইপি গ্যালারিতে নয়, কন্যাকে নিয়ে প্রধানমন্ত্রী ম্যাচ দেখলেন জাতীয় স্টেডিয়ামের ডাগআউটে বসেই। প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর এই প্রথমবার জাতীয় স্টেডিয়ামে তারেক রহমান। ক্রীড়াপ্রেমী সরকার প্রধান নিজের নির্বাচনী ইশতেহার অনুযায়ী খেলাধুলাকে প্রতিষ্ঠিত করতে চান পেশা হিসেবে, যার জন্য নতুন করে স্পোর্টস চালু করার কথা জানান তিনি। যে আমরা বাংলাদেশের ক্রীড়া জগতে নতুন প্লেয়ার আমরা তৈরি করতে চাই বিভিন্ন খেলায়, এবং পেশা ক্রীড়াকে প্রফেশনাল রূপ আমরা দিতে চাই, এবং সেজন্যই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা নতুন কুড়ি নামে যে অনুষ্ঠানটি ছিল, এখানে আমরা নতুন করে স্পোর্টসকে আমরা চালু করতে চাই। স্কুলগুলোর মধ্যে বিভিন্ন শ্রেণীর মধ্যে আমরা খেলার কম্পিটিশন শুরু করতে চাই। দলমত নির্বিশেষে সুস্থ ক্রীড়াঙ্গন গড়ে তুলতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্তর্জাতিক স্পোর্টস ইভেন্টগুলোতে বাংলাদেশের অংশগ্রহণ বাড়ানোর পাশাপাশি দেশের সম্মান বয়ে আনতে ভালো মানের ক্রীড়াবিদ তৈরিতে প্রাধান্য দিয়েছেন তিনি। বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে যেই খেলাগুলো অনুষ্ঠিত হয়ে থাকে, সেখানে আরও কিভাবে বেশিভাবে আমরা দেশের জন্য সম্মান বয়ে আনতে পারি, এবং তার জন্য আমরা সুন্দরভাবে আমরা ভালো খেলোয়াড় তৈরি করতে পারি, সেটিরও আমাদের পরিকল্পনা আছে, সেটিও আমাদের চেষ্টা আছে। ম্যাচ শেষে সাবেক খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা।
আমরা আবারও ফিরছি আলোচনায়, সঙ্গে আছেন জাহিদ হাসান এমিলি। এমিলি ভাই, আপনি যে জায়গাটাতে ছিলেন ওখান থেকে শুরু করি আর কি। আসলে একটা গসিপ বা একটা গুঞ্জন শুরু হয়েছে আমাদের এই বিশ্বকাপের পরপরই সেপ্টেম্বরের দিকে হচ্ছে সাফ চ্যাম্পিয়নশিপ, এবং এটা হচ্ছে আমাদের হোম সয়েলে হওয়ার কথা, এবং একটা গুঞ্জন শুরু হয়ে গিয়েছে এইখানেও দলকে টেক ওভার করতে পারেন হাভিয়ার কাবরেরা। একটা কোচ 4 বছর ধরে সফলতার কথা বলতে গেলে জিরো। আমরা এশিয়ান কাপ খেলার সম্ভাবনা ছিল, সেই সম্ভাবনা সে মোটামুটি দায় তাকে নিতেই হবে। এই কোচের কাঁধে আবারও যদি হচ্ছে সাফ চ্যাম্পিয়নশিপের মতো গুরু দায়িত্ব দেওয়া হয়, সেটা হচ্ছে আসলে ফুটবল ফেডারেশনের জন্য এই সিদ্ধান্তটা হচ্ছে আসলে কতটা পজিটিভ বা নেগেটিভ হতে পারে? এটা পুরোটাই ভুল সিদ্ধান্ত হবে আপনি যদি কোচকে আবার এক্সটেনশন করেন, তাকে যদি সাফ ফুটবল পর্যন্ত দায়িত্ব দেন। হ্যাঁ, কারণ হলো এই কোচ তো আপনাকে এখন পর্যন্ত কিছু দিতে পারেনি তেমন কোনো, কারণ প্রত্যেকটা কোচেরই কিন্তু একটা ফিলোসফি থাকে, একটা প্লেইং স্টাইল থাকে। আমি যদি একটু নারী দলের দিকে খেয়াল করি, হ্যাঁ, পিটার বাটলার কিন্তু আর যাই হোক প্লেইং স্টাইলে কিন্তু একটা পরিবর্তন এনেছে। হাই লাইন আপ ডিফেন্স করুক, যেটাই করুক, বিল্ড আপ করার চেষ্টা করে, গোলকিপার থেকে খেলাটা স্টার্ট করে, তার একটা প্লেইং স্টাইল আছে। বাট আপনি দেখেন কাবরেরার প্লেইং স্টাইল আছে কিনা, কোন ম্যাচে সে কিভাবে স্টার্টিং 11 দান করাচ্ছে। আমাদের আসলে আমরা বিল্ড আপ খেলবো না লং বল খেলবো না অপোনেন্ট হাফে প্রেস করে বল কাউন্টার অ্যাটাক, কোনো গেম প্ল্যানে কিন্তু কোনো কিছুই নেই। আমরা যতটুকুই সাকসেস আসছে ইন্ডিভিজুয়াল সাম ট্যালেন্টেড প্লেয়ার আমাদের এখানে জয়েন হওয়ার কারণে কিন্তু আমরা কিছুটা সফল পেয়ে গেছি কিছু জায়গায়, রাইট। যেমন হামজা চৌধুরী, সমিত, ফাহমুদুল বা যারাই আছে, জায়ান এবং আমাদের মুরসালিন রাকিবদের ইন্ডিভিজুয়াল পারফরমেন্সের কারণে। বাট ওভারঅল যদি আপনি ট্যাকটিক্যালি যদি চিন্তা করেন, সেখানে আসলে তার কোনো গেম প্ল্যান বলেন বা তার যদি নিজস্ব কোনো স্টাইল থাকে, সেটা সে এখানে কিছুই দিতে পারে না। তো সেখান থেকে তাকে আবার এক্সটেনশন করা, এটা আসলে আমি কোনো যৌক্তিকতা দেখি না। এবং আমি মনে করি এই ম্যাচের পরেই 31 তারিখে ম্যাচের পরেই আসলে আমাদের নতুন কোচ খোঁজা উচিত। হ্যাঁ, কারণ আপনি যেটা বলেছেন যে আমাদের সাফ যদি সেপ্টেম্বরে লং টাইম আমাদের টাইম থাকবে, হয়তো ফিফা ফ্রেন্ডলি খেলবো, আপনি হয়তো একজন পার্ট টাইম কোচ দিয়ে 1-2টা ম্যাচ চালাতেন। বাট আমাদের একজন কোচ লাগবে যে কিনা আমাদের দল এখন যেভাবে রিবিল্ড হচ্ছে, আমাদের দলে যেভাবে স্ট্রেংথ বেড়েছে, ওই লেভেলের একজন হাই প্রোফাইল কোচ বা একজন ভালো মানের কোচ, যার কিনা ইন্টারন্যাশনাল এরিনাতে কাজ করার এক্সপিরিয়েন্স রয়েছে, যে কিনা সাকসেসফুল কোচ। এরকম একজন কোচ যদি আপনি দিতে পারেন, আমাদের দলটা এখন যেভাবে স্টার্ট করছে এবং আমাদের দলের যে স্ট্রেংথ রয়েছে, সে হয়তো আমাদের দলে একটা বড় ভালো প্লেইং স্টাইল একটা স্ট্র্যাটেজিক্যাল চেঞ্জ আনতে পারে। কাবরেরা নিয়ে কথা শেষ করবো, একটু ছোট করে জানতে চাবো, কোনোভাবে কি মনে হয়েছে যে কাবরেরার পছন্দের কিছু ফুটবলার রয়েছে, তারা ঘুরে ফিরেই সবসময় তার স্কোয়াডে সুযোগ পাচ্ছে? অফ ফর্মে থাকার পরও বা হচ্ছে মিস্টেক করার পরও আমরা নতুন ফুটবলারদের হচ্ছে আসলে যেই ইটা দেওয়ার কথা ছিল, যে এক্সপোজারটা দেওয়ার কথা ছিল, সেটা কাবরেরা যুগে ফুটবলাররা পান নাই। দেখেন, এখন ব্যাপারটা হলো যে প্লেয়াররা লিগে পারফর্ম করে জাতীয় দলে খেলার জন্য। হ্যাঁ, আবার লিগে দেখবেন যে অনেক প্লেয়ার রিজার্ভ বেঞ্চে বসে থাকে, তারা জাতীয় দলে স্কোয়াড অটোমেটিক চলে আসে। বাট আবারও যারা পারফর্ম করে তারা কিন্তু সুযোগ পাচ্ছে। এমিলি ভাই, একটু জাস্ট এখানে থামাই, এবং লিগটা হচ্ছে আমরা লিগটা দেখি ফুটবলার বাছাই করুক, কিন্তু যখন লিগ চলে তখন কাবরেরা থাকে ছুটিতে, স্পেনে থাকে বা অন্য কোথাও থাকে, তারপরও সে জাতীয় দলের কোচ না। আমি ওই জায়গাতে আসছি। দেখেন, সে কিন্তু লিগের ম্যাচ প্রপারলি ম্যাচ দেখে না। হ্যাঁ, তার অ্যাসিস্ট্যান্ট কোচ হয়তো মামুন ভাই দেখে, বাট মামুন ভাইয়ের কথা হচ্ছে বা সাজেশন সে নেয় কিনা সেটাও আমি ঠিক জানি না। তো এইখানে আসলে তার এই খামখেয়ালি বা গাফিলামতির কারণে কিন্তু আমার দলের স্কোয়াডে কিন্তু আসলে অনেক ইম্পর্টেন্ট প্লেয়ার অ্যাবসেন্স থাকে। এবং আপনি যেটা বলছেন, তার অটোমেটিক চয়েস কিছু প্লেয়ার রয়েছে যারা সবসময় দেখে আসলে মিস্টেক করলেও তারা সুযোগ পাচ্ছে। এবং এটা নিয়ে আমরা বিগত দিনেও কথা বলেছি। এবং এক্সাম্পল বারবারই একটাই জানতে হয়, আপনার বসুন্ধরা কিংস টপ টিম, হ্যাঁ, সেই টিমের রেগুলার গোলকিপারকে আপনি স্কোয়াডে নেননি, বাট ওই টিমের কিন্তু আপনি নিয়ে এবং সেখানে স্টার্টিং 11-এ খেলছেন, আপনি কিন্তু নিজেই কিন্তু সমালোচনা তৈরি করছেন। আমাদের এখানে কিন্তু আমরা কিন্তু অটোমেটিক এগুলি বলছি। তো সেইখান থেকে আমি বলবো যে এই জিনিসগুলি কিন্তু আমার কাছে মনে হয় অনেকদিন ধরে করছে, এবং এটা সে বাদ দিতে পারছে না, এবং এই বাদ না দেওয়ার কারণে কিন্তু আমরা একের পর এক ফেল করছি, সাফার করছি। এক্স্যাক্টলি এমিলি ভাই, আমাদের হাতে কিছু পটেনশিয়াল রয়েছে, স্পেশালি যদি হচ্ছে আন্ডার-20 টিমটার দিকে আমরা চাই। আমরা মালদ্বীপের দুর্দান্ত পারফরমেন্স দেখেছি রোনান সুলিভানের কাছ থেকে, আরও পটেনশিয়াল ফুটবলার আসছে বা ভবিষ্যতেও আসবে। এই যে আপনি বলছিলেন বাংলাদেশ টিমটা একটা বিল্ড আপের মধ্য দিয়ে যাচ্ছে বা সামনের দিনে আমাদের হাতে আরও অপরচুনিটিজ আছে, এই জায়গাটায় বাফুফে হচ্ছে আসলে কতটা দূরদর্শী সিদ্ধান্ত নিতে পারে কোচ নির্বাচনের ক্ষেত্রে, এবং সামনের সময়টা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ কিনা? অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ। দেখেন, কিউবা মিচেল একজন প্লেয়ার ছিল, হ্যাঁ, সেখানে বসুন্ধরা কিংসে খেলেছে, জাতীয় দলে ছিল, তাকে কিন্তু আবার আপনি স্কোয়াডে রাখেননি। সো আমাদের প্রবাসী যে প্লেয়ার আছে তাদেরকে হঠাৎ করে আপনি এনে আবার যদি বাদ দিয়ে দেন,
তখন কিন্তু সেই প্লেয়ারগুলি কিন্তু আস্তে আস্তে তার খেলার আগ্রহটা হারিয়ে ফেলবে এখানে। সুতরাং এদেরকে কিন্তু পাইপলাইনে রাখতে হবে, এদের কিন্তু কোনো না কোনোভাবে আপনার টিমের সাথে রাখতে হবে। আপনি রোনান সোলেমানের কথা বলছেন, আন্ডার-20 সে ভালো করছে, বাট এই টুর্নামেন্ট খেলার পর সে যখন চলে যাবে তার সাথে যদি আপনি কানেক্ট না থাকেন, সেও কিন্তু আস্তে আস্তে এখানে খেলার আগ্রহটা হারিয়ে ফেলবে। সুতরাং আমি যেটা বলবো যে হি ইজ ভেরি ট্যালেন্টেড প্লেয়ার, আরো অনেক ট্যালেন্টেড প্লেয়ার আছে যারা কিনা আমাদের দেশকে সার্ভিস দিতে চায়, এবং আমি মনে করি যে আমাদের বাংলা জাতীয় দলকে একটা সময় এরা অনেক দিন সার্ভিস দিবে। এদের কিন্তু আমার কাছে মনে হয় যে গ্রুমিংটা খুব জরুরি, এদের সাথে টাচে থাকাটা জরুরি। যেভাবে যে প্রোগ্রেসে বাংলাদেশ ফুটবল ফ্যান যাচ্ছে ইজ ফাইন, বাট আমার কাছে মনে হয় যে এদের সাথে যেন রিলেশনটা ডিস্টেন্স না হয়। হ্যাঁ, আমরা যেভাবে হামজাকে যেভাবে ট্রিটমেন্ট করি, যে ট্রিট করি তাদেরকে, রোনান সোলেমানের কথা ফ্যান্টাস্টিক, 2টা গোল করেছে। আমাদের কিন্তু জানেন এসবি থেকে এবং জাতীয় দল একটা পজিশনে কিন্তু আমরা খুব সাফার করছি। হ্যাঁ, হতে পারে নাম্বার 9 বড় একটা অপশন, বাট তাকে কিন্তু ওই সুযোগটা তৈরি করে দিতে হবে। হ্যাঁ, যেহেতু স্টিল ইয়ং, তাকে যদি আপনি আস্তে আস্তে জাতীয় দলের সাথে সুযোগ দেন, ট্রেনিং সেশন করান, সে দেখবেন একসময় আপনার জাতীয় দলকে সার্ভিস দিতে পারবে। সুতরাং এদেরকে ভুলে যাওয়া যাবে না। এক্স্যাক্টলি এইটার সঙ্গে এই বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ। প্রথম ম্যাচে আমরা পাকিস্তানের এগেইনস্টে জিতেছি, কিন্তু লোকাল ফুটবলারের সঙ্গে বিদেশি ফুটবলারের একটা দূরত্ব কিন্তু আমরা দেখেছি, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় নানাভাবে আলোচনা হয়েছে। আমরা দেখেছি যে লোকাল অনেক ফুটবলার, অনেক না 2-1 ফুটবলার তাকে ঠিকমতো পাস দিচ্ছে না। এটা নিয়েও হচ্ছে আসলে বিশ্লেষণ হতে পারে, আসলে ঠিকমতো পাস দিচ্ছে না নাকি দেওয়ার সুযোগ ছিল না। অনেক ক্ষেত্রে খোলা চোখে মনে হয়েছে যে খুব সহজ পাস দেওয়ার সুযোগ ছিল, কিন্তু সেটা তারা দেয়নি। এই জায়গাটা হচ্ছে আসলে বাফুফে কিভাবে এই দূরত্বটা ঘোচাতে পারে। না, এটা যেহেতু খুবই আন্ডার-20, দ্যাট মিনস দে আর নট ম্যাচিউরড। হ্যাঁ, দেখেন আর যে কয়েকটা ট্রেনিং সেশন করে গেছে, ইটস নট এনাফ। সত্যি টিম কম্বিনেশনের জন্য হয়তো প্রথম ম্যাচ খেলেছে, তাদের ভিতরে কমিউনিকেশন হয়নি, বাট যদি কেউ ইন্টেনশনালি রোনান সোলেমানকে যে কষে, সেটা একান্তই এটা খুবই খারাপ হবে। বাট আমার কাছে মনে হয় মানে এই লেভেলের প্লেয়াররা তো এত তাড়াতাড়ি আসলে এটা করার কোনো ওয়ে নাই, সুযোগ না। আমার কাছে মনে হয় যে নেক্সট ম্যাচ যখন খেলবে রোনান সোলেমান, অফকোর্স স্টার্টিং 11 শুরু করবে, তখন যারা মিডফিল্ড থাকবে, স্ট্রাইকার থাকবে, তাদের আমার কাছে মনে হয় যে সমন্বয়টা আরো ভালো হবে। ভালো হলে কিন্তু আপনার টিমের জন্যই ভালো হবে। সুতরাং এটা এখানে করার কোনো রাস্তা নেই। এক্স্যাক্টলি, আমাদেরও প্রত্যাশা থাকবে এই যে ছোট ছোট যে জায়গাগুলো আছে, এই জায়গার গ্যাপগুলো যদি আমরা মিনিমাইজ করতে পারি, হয়তো একটা ইতিবাচক রেজাল্ট পাবো। ধন্যবাদ এমিল ভাই আমাদের সাথে সময় দেওয়ার জন্য। আপনাকে যাব পরের সংবাদে। স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় মাঠে বাফুফে আয়োজিত সাবেক ফুটবলারদের ম্যাচ মাঠে বসে উপভোগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর জন্য প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এদিকে মাঠে প্রধানমন্ত্রীর উপস্থিতিকে বাড়তি পাওনা বলছেন সাবেক ফুটবলাররা। পূর্ব কোনো ঘোষণা ছাড়াই হঠাৎ জাতীয় স্টেডিয়ামে হাজির প্রধানমন্ত্রী তারেক রহমান। তাকে বরণ করে নেন বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। উদ্দেশ্য বাফুফের আয়োজিত সাবেক ফুটবলারদের নিয়ে স্বাধীনতা দিবসের প্রীতি ম্যাচ উপভোগ করা। প্রধানমন্ত্রীর আগমন উন্মাদনা বাড়ায় জাতীয় স্টেডিয়ামে। জাতীয় সঙ্গীতের পর প্রধানমন্ত্রীর সঙ্গে ফটো সেশনে সাবেক ফুটবলাররা, এরপর মাঠের লড়াই। সাবেক সাবজয় গোলরক্ষক ও বর্তমান ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক রীতিমতো বনে যান মিডফিল্ডার। কন্যা জাইমা রহমানকে নিয়ে ডাগআউটে বসে সাবেক ফুটবলারদের লড়াই উপভোগ করেন প্রধানমন্ত্রী। এজন্য তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। আমি আন্তরিকভাবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি, এবং ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সুযোগ্য কন্যা জাইমা রহমানকে, এবং পাশাপাশি আমাদের সাথে যারা উপস্থিত হয়েছেন আমাদের মন্ত্রী পরিষদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছেন। একই সাথে একজন ক্রীড়া বান্ধব প্রধানমন্ত্রী এবং একজন অ্যাথলিট ব্যাকগ্রাউন্ড স্টেট মিনিস্টার ফর স্পোর্টস আমরা পেয়েছি। উই আর এক্সট্রিমলি ওভারওয়েলমড বাই দ্য অনারেবল প্রেজেন্স অফ আওয়ার অনারেবল প্রাইম মিনিস্টার, এবং একই সাথে আমাদের স্টেট মিনিস্টার ফর স্পোর্টস অ্যান্ড এনি আদার মিনিস্টার। ম্যাচের ফলাফল এক পাশে রেখে জাতীয় স্টেডিয়াম পরিণত হয় সাবেক ফুটবলারদের মিলন মেলায়। সেই সঙ্গে প্রধানমন্ত্রীর উপস্থিতি বাড়তি পাওয়া হয়ে রইল তাদের জন্য। আমাদের পুরানো খেলোয়াড়দেরকে যেভাবে সম্মানিত করেছেন, আমি মনে করব যে এটা খেলোয়াড়দেরকে মনে রাখার মতোই। সর্বক্ষণ বসে খেলা উপভোগ করেছে, এটা আমি তো মনে করি আমাদের ফুটবলের জন্য, আগামী দিনের স্পোর্টসের জন্য একটা বিরাট অধ্যায়। মন্ত্রী মহোদয় আসতে গেলে অনেক প্রোটোকল লাগে, আর উনি প্রধানমন্ত্রী হিসাবে সেইভাবে অনেক নর্মালভাবে এসছেন এবং আমাদের অনেক সময় দিয়েছেন, এবং আমাদেরকে বলেছেন যে আমরা দল মত নির্বিশেষে আমাদের সাথে একসাথে কাজ করতে চাই। উনি আসলে স্পোর্টসের ব্যাপারে, স্পেশালি ফুটবলের ব্যাপারে খুব প্যাশনেট, আর আমাদের সাবেক ফুটবলারদেরকে সম্মানিত করাটাও একটা আমার মনে হয় যে একটা গুড জেস্টার, যে আমরা আমাদের অতীতটাকে ভুলে যাই নাই। ম্যাচে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের লাল দল সবুজ দলের বিপক্ষে 3-0 গোলে হেরেছে। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা।
দুই পরিচালক তাদের ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছেন, এর সঙ্গে অন্য কোনো কিছুর সম্পর্ক নেই। এ কারণে বোর্ড চালাতে কোনো সমস্যা হবে না বলে জানিয়েছেন সহসভাপতি ফারুক আহমেদ। তবে বোর্ড পরিচালকদের মিডিয়ায় কথা বলার সময় আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। ঢাকা প্রিমিয়ার লিগ আয়োজনে বিসিবির কোনো গাফিলতি নেই, তাই ক্রিকেটারদের ক্লাবগুলোর সঙ্গে আলোচনা করতে পরামর্শ সাবেক প্রেসিডেন্টের। বাংলাদেশ ক্রিকেট বোর্ড স্বস্তিতে নেই। নির্বাচনের পর থেকেই নানা অনিয়মের অভিযোগ এনে একটা পক্ষ বর্তমান পরিচালকদের বিরোধিতা করে আসছেন। অবস্থা এখন এতটাই বেগতিক, বিসিবির বর্তমান কমিটি নিয়ে চলছে এনএসসির তদন্ত। বাজারে গুঞ্জন, অনিয়মের প্রমাণ পেলে টিকে থাকতে পারবেন না বুলবুল গং। এর মাঝেই আবার দুই পরিচালক পদত্যাগ করেছেন বিসিবি থেকে। কাগজে কলমে তারা ব্যক্তিগত কারণ উল্লেখ করলেও আলোচনা আছে আমিনুল ইসলাম বুলবুলের সঙ্গে দূরত্ব বাড়তে থাকার কারণেই এই সরে যাওয়া। কিন্তু এটা মানতে নারাজ ফারুক আহমেদ। তার কথা, কারণগুলো ব্যক্তিগত, আর এমন দুই একজন না থাকলে নাকি বোর্ডের কার্যক্রমেও হবে না কোনো সমস্যা। রেজিগনেশন এটা দেখেছি একান্ত ব্যক্তিগত কারণ দেখিয়েছে। তাতে করে আসলে যদি ব্যক্তিগত কারণ মনে আমি যদি কালকে না থাকি, আমার কোনো ব্যক্তিগত কারণ হতে পারে, তাই না? এটাতে আমি আসলে বোর্ডের জন্য খুব বেশি, আপনি জানেন আমাদের 25 জন ডিরেক্টর, এরা থাকলে ভালো হতো, না থাকলে আমার মনে হয় বোর্ড যে চলবে না, বোর্ডের মতো আমার মনে চলবে বোর্ড। তবে বোর্ড পরিচালকদের অতি কথনের কারণে যে মাঝে মাঝে বিব্রত হতে হচ্ছে বিসিবিকে, এটা মানেন সহসভাপতি। এর পেছনে মিডিয়াকে দায় দিলেও নিজের সহকর্মীদের দায়িত্বহীনতাকেও উপেক্ষা করতে পারেননি তিনি। সমালোচনার এগেনস্টে না আমরা, তবে হ্যাঁ ব্যক্তিগত পর্যায়ে আপনি যখন কোনো পজিশনে থাকবেন তখন আপনার মন্তব্যটা খুব একটু চিন্তা ভাবনা করে করা দরকার। আমরা যখন কোনো মন্তব্য করবো এই ব্যাপারে যাতে আমরা কেয়ারফুল থাকি। এই বোর্ডের সবচেয়ে বড় ব্যর্থতা এখন পর্যন্ত ঘরোয়া ক্রিকেটের স্থবিরতা কাটাতে না পারা। ক্রিকেটাররা ইদানিং এ নিয়ে সমালোচনায় মুখর। ঢাকা প্রিমিয়ার লিগের সময় কেটে যাওয়ায় হতাশ তারা। তবে এ বিষয়ে বিসিবির কিছুই করার নেই বলে জানিয়েছেন ফারুক। তার কথা, বল এখন ক্লাবের কোর্টে, তাই ক্রিকেটারদের পরামর্শ দিলেন ক্লাবের দরজা নক করতে। প্লেয়ারদের কাছ থেকে একটা কথা শুনি যে ক্রিকেট বোর্ড যা আশা করেছিলাম তা করছে না। প্রিমিয়ার লিগটা একান্তই ক্লাবগুলোর ব্যাপার, এবং আমি ক্লাবগুলোকে বারবার আহ্বান জানিয়েছি যে আপনারা যেই জিনিসই করেন আলটিমেটলি ক্রিকেট বোর্ড থাকবে, 4 বছরের জন্য নির্বাচিত হয়েছে, এবং তারা কি হবে এটা চিন্তা না করে ক্রিকেটটা মাঠে করানো দরকার। এই ক্লাবগুলোকে আমি অনুরোধ করবো, এখনও আপনি সময় চলে গেলে কিন্তু এটা আর আসবে না। হয়তো বা ক্রিকেট বোর্ড হয়তো বদলে গেল এক সময়, কিন্তু এই সময়টা কোথায় পাবেন? এই জন্য বারবার বলছি, এবং প্লেয়ারদের আমি মনে করি আরও অ্যাক্টিভ হয়ে তার পার্টিকুলার যে ক্লাবে আছে তাদের সাথে যোগাযোগ করে। এখানে ক্রিকেট বোর্ডের কিচ্ছু করার নাই। বর্তমান বোর্ড থাকুক বা না থাকুক, মাঠের ক্রিকেটটা যেন সঠিক পথে থাকে, এটাই প্রত্যাশা ফারুক আহমেদের। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ, ঢাকা। ঘরোয়া ক্রিকেটের স্থবিরতা না কাটলে জাতীয় দলের স্কোয়াড নির্বাচনে তার বড় প্রভাব পড়বে। নিউজিল্যান্ড সিরিজের আগে এটাই নতুন নির্বাচক প্যানেলের জন্য হতে যাচ্ছে বড় চ্যালেঞ্জ, জানিয়েছেন নবনিযুক্ত নির্বাচক নাদিফ চৌধুরী। তবে ঘরোয়া এবং আন্তর্জাতিক পরিমণ্ডলের পার্থক্য অনেক বেশি হওয়ায় ক্রিকেটারদের মানসিকভাবে আরও শক্ত হওয়ার পরামর্শ দিলেন সাবেক এই ক্রিকেটার। জানিয়েছেন সাকিবকে নিয়ে অন্য সবার মতোই ইতিবাচক তিনি। ব্যাটে বলে মিলে দ্রুতই অলরাউন্ডারকে দেশের জার্সিতে দেখতে চান নাদিফ। এক সময় জাতীয় দলের ক্রিকেটার ছিলেন। লাল সবুজ জার্সিতে খুব বেশি কিছু করতে না পারলেও বাংলাদেশের ঘরোয়া সার্কিটে পরিচিত এক নাম নাদিফ চৌধুরী। মিনাজুল আবেদিন নান্নুদের সঙ্গে অভিষেক হওয়ার পর খেলেছেন এই সেদিনের তানজিদ তামিমদের সঙ্গেও। পরে বয়সভিত্তিক দলের নির্বাচক হয়েও দায়িত্ব পালন করেছেন সুনামের সঙ্গে। এবার নাদিফের সামনে দায়িত্বটা আরও বড়। খুঁজতে হবে বাংলাদেশ জাতীয় দলের জন্য ক্রিকেটার। হাবিবুল বাশার সুমনের নেতৃত্বাধীন নির্বাচক প্যানেলের নবনিযুক্ত সদস্য তিনি। কিন্তু ক্রিকেটের সঙ্গে দীর্ঘ সম্পর্ক এবং অতীত অভিজ্ঞতা থাকায় একেবারেই কোনো চ্যালেঞ্জ দেখছেন না নিজের কাজে। তবে চিন্তা তার একটাই, বন্ধ হয়ে থাকা ঢাকা প্রিমিয়ার লিগ। ঘরোয়া ক্রিকেটের এই দুর্দশা না কাটলে আসছে সময়ে যে কাজটা আরো সহজ থাকবে না, তা বেশ হলফ করেই বললেন নাদিফ। প্রিমিয়ার লিগটাও ঠিক মতো হচ্ছে না এবার। সো এই লিগগুলো আবার আগের মতো স্টার্ট হলে আমার মনে হয়, আগে একটা বড় একটা স্পেস ছিল প্রিমিয়ার লিগ সিলেকশনের ক্ষেত্রে। সো এই জিনিসটা ঠিক মতো না হলে আসলে ডিফিকাল্ট। সো তারপরেও বোর্ড ট্রাই করছে কয়েকটা এক্সট্রা টুর্নামেন্ট করার জন্য। সো ডোমেস্টিক ছাড়া তো আর কোনো অপশন নেই প্লেয়ারদের সিলেক্ট করার। ডোমেস্টিকটা তো বেটার হইতেই হবে। জাতীয় দলে সুযোগ পেয়ে ছিটকে পড়া, এরপর দিনের পর দিন ঘরোয়া সার্কিটে ভালো করেও উপেক্ষিত থাকা তার নিজের ক্যারিয়ারে হয়েছে বারবার। তাই এই যন্ত্রণাটা ভালোই বোঝেন নাদিফ। প্রতিশ্রুতি দিয়েছেন তার দায়িত্বকালে কারো সঙ্গে হবে না এমন কিছু। তবে নিজে না পারলেও এই সমস্যা উত্তরানোর একটা টোটকা দিয়েছেন সাবেক এই ক্রিকেটার। ওই লেভেলটা ডোমেস্টিকের মধ্যে একটা বড় একটা গ্যাপ আছে। মানে স্ট্যান্ডার্ড অনেক চেঞ্জ। সো ডোমেস্টিক থেকে
ন্যাশনাল টিমে ঢুকতে হলে অবশ্যই কয়েক বছর ভালো পারফর্ম করে আসতে হয়, আদারওয়াইজ আর ডোমেস্টিকে যদি ওই মানের না হয় তাহলে আসলে ডিফিকাল্ট হয়ে যাবে। এই দিক থেকে চিন্তা করলে আমাদের মেন্টালি অনেক স্ট্রং হতে হবে। সো ওই জায়গাটা যেহেতু আমি ঘুরে আসছি, আমি হয়তো বা লং টাইম পারিনি, একটা সিরিজ খেলে বেরোয় আসছি, বাট আমি যেটা ফিল করি যে ওই জায়গাটায় আসলে ক্রিকেটস অল আবাউট মেন্টাল গেম। সো যে যতটা মেন্টালি স্ট্রং থাকবে অথবা সে ততটা সাকসেসফুল হবে ওই লেভেলে। নির্বাচকদের কাছে এখন প্রতিদিনই এক প্রশ্ন, সাকিবের ভবিষ্যৎ কি? আদৌ কি আর বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলতে পারবেন 75? অন্যদের মতোই সোজা উত্তর নাদিফের, খেলোয়াড় সাকিবের মাঠে নামা নিয়ে কোনো সমস্যা দেখেন না তিনি। সাকিব আল হাসান আমার মনে হয় যেখানেই আছে ও ফিট আছে ক্রিকেট খেলার জন্য, চাচ্ছেও ক্রিকেট খেলতে, বাট যদি সব প্রসেস ঠিক থাকে তারপর আমরা সিলেক্টর আছে, আমার তো একা ডিসিশনে সব হবে না, টিম ম্যানেজমেন্ট আছে, 3জন সিলেক্টর আছে, সবাই মিলে বসে ডিসিশন হবে, আমার মনে হয় ওটাই অ্যাকসেপ্ট করবো সবাই। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ, ঢাকা। স্বাধীনতা দিবস উপলক্ষে ক্রীড়াঙ্গনে নানা উদ্যোগ। মিরপুরে সাবেক ক্রিকেটারদের প্রীতি ম্যাচে সবুজ দলকে 123 রানে হারিয়েছে লাল দল। সকালে ম্যাচের আগে জাতীয় সঙ্গীতের মাধ্যমে শুরু হয় আনুষ্ঠানিকতা। পরে মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করেন দুই দলের ক্রিকেটার, স্টাফ এবং আম্পায়াররা। পরে টস জিতে আগে ব্যাট করে 5 উইকেটে 213 রান সংগ্রহ করে লাল দলের ব্যাটাররা। 84 রান করেন নাসির উদ্দিন ফারুক, 24 বলে 50 করেছেন মোহাম্মদ রফিক। পরে ব্যাটিংয়ে নেমে রফিক আর ইলিয়াস সানির স্পিনে 90 রানে অল আউট হয় সবুজ দল। ম্যাচ সেরা হয়েছেন মোহাম্মদ রফিক। এদিকে স্বাধীনতা দিবস উপলক্ষে প্রীতি ম্যাচ আয়োজন করেছে ফুটবল ফেডারেশনও। লাল ও সবুজ দলে ভাগ হয়ে খেলেন ইয়ুথ ফুটবলাররা। বিশ্বকাপের আগে হাই ভোল্টেজ প্রীতি ম্যাচে ফ্রান্সের মুখোমুখি হবে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। ফরাসিদের বিপক্ষে ম্যাচের আগে নেইমারের না থাকা দলের উপর প্রভাব ফেলতে পারে জানিয়েছেন কোচ কার্লো অ্যাঞ্চেলোতি। তবে মেগা আসরের আগে সেরা স্কোয়াড সাজাতে নিতে হয়েছে সিদ্ধান্ত। ব্রাজিলের বিপক্ষে কঠিন লড়াইয়ের অপেক্ষায় ফরাসি তারকা কিলিয়ান এমবাপে। ম্যাচটি মাঠে গড়াবে বাংলাদেশ সময় রাত 2টায়। একদিকে ফরাসিদের দাপট, অন্যদিকে অস্তমিত যেন ব্রাজিলের সোনালী সূর্য। বিশ্বকাপ বাছাই পর্বে ফরাসিরা ছিলেন অপ্রতিরোধ্য, শীর্ষে থেকে মূল পর্ব নিশ্চিত করেছেন কিলিয়ান এমবাপ্পেরা। অন্যদিকে কঠিন বাস্তবতার মধ্য দিয়ে কোনো রকমে বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে সেলেসাওরা। ফরাসিদের বিপক্ষে ম্যাচের আগে ব্রাজিলে সবচেয়ে বেশি আলোচনায় দেশটির তারকা নেইমার। কার্লো আনচেলোত্তির স্কোয়াডে জায়গা হয়নি তার। এই বিশ্বকাপ খেলেই জাতীয় দল থেকে বিদায় নিতে চেয়েছিলেন ব্রাজিলের হয়ে সবচেয়ে বেশি গোলদাতা। তবে ইনজুরি ও ফর্ম বিবেচনায় তাকে দলে রাখেনি কোচ। বিষয়টি নিয়ে ব্যাখ্যা দিয়েছেন আনচেলোত্তি। আমি সবকিছু শুনেছি এবং পর্যবেক্ষণ করেছি। আমার কাছে থাকা সব তথ্য বিবেচনা করে সিদ্ধান্ত নিয়েছি। এটা স্বাভাবিক যে ফুটবলে সবাই তার মতামত দেয়। এই খেলাটিতে একক কোনো উত্তর নেই, যে যার মতো ব্যাখ্যা দিতে পারে। ফুটবল কোনো নিখুঁত বিজ্ঞান নয় যে একটিমাত্র উত্তরই সঠিক। তবে আমি সবার মতামতকে সম্মান করি। প্রীতি ম্যাচের আগে নেইমারের না থাকার একটা কালো ছায়া পড়তে পারে দলে। গ্যাব্রিয়েল মাগালহেস আন্দ্রেসান্দ্রো নাম প্রত্যাহার করে নেয় কিছুটা ভুগতে হবে আনচেলোত্তির রক্ষণভাগকে। তবে ইচ্ছাকৃতভাবেই রাখা হয়নি নেইমারকে। তার জায়গায় নেওয়া হয়েছে অনভিজ্ঞ ইগোর থিয়াগো ও রায়ানকে। একাদশে তাদের জায়গা পেতে হলে লড়তে হবে ম্যাথিউস, কুনহা, জোয়াও পেদ্রো, রাফিনিয়াদের সঙ্গে। এছাড়াও কোচ একাদশে রাখতে পারেন ওয়েসলে, ব্রেমের, মার্কুইনোস, ক্যাসিমেরো, সান্তোসদের। গুরুত্বপূর্ণ ম্যাচে জয়ের ব্যাপারে আশাবাদী ভিনি। নেইমার আমার অন্যতম আদর্শ। সে ব্রাজিলের সেরা গোলদাতা। তার দলে না থাকাটা হতাশার। আমি ব্যক্তিগতভাবে সবসময় চেষ্টা করি সেরা ছন্দে থাকার, দলের হয়ে সেরা পারফর্ম করার। রিয়াল মাদ্রিদের হয়ে যা কিছু করেছি জাতীয় দলের হয়ে করতে পারবো। বিশ্বকাপের আগে আমাদের জন্য এটা কঠিন ম্যাচ। আশা করব সবাই সেরা ফুটবল খেলে ইতিবাচক ফলাফল আনবেন। 2018 সালে চ্যাম্পিয়ন আর 2022 সালে রানার্স আপ ফ্রান্সের এবারের লক্ষ্যটা তৃতীয় শিরোপা ঘরে তোলা। মূল পর্বে জায়গা করে নিতে তাদের পড়তে হয়নি বড় কোনো চ্যালেঞ্জের মুখে। আন্তর্জাতিক প্রীতি ম্যাচ হলেও মাঠ জুড়ে দেখা যাবে তারকা ফুটবলারদের প্রদর্শনী। বিশ্বকাপ শিরোপার অন্যতম দাবিদার যে দুই দলই। বিশ্বকাপের আগে ব্রাজিল ফ্রান্স অন্যতম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ উপহার দিবে, সেটাই প্রত্যাশা। 2015 সালের পর আবারও মুখোমুখি হবে দুই দল। এখন পর্যন্ত 12 বারের দেখায় জয়ের পাল্লা ভারী ফরাসিদের। ব্রাজিলের 4 জয়ের বিপরীতে লে ব্লুজদের জয় 5টি, 3 ম্যাচ ড্র। দেম্বেলে, এমবাপ্পে, চার্কি, ওলিস, দিদিয়ের দেশম সাজাতে পারেন স্কোয়াড। এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ ম্যাচ। বিশ্বের সেরা দলগুলোর বিপক্ষে খেলা সবসময় আনন্দের। আমি সবসময় বলি
বলি ব্রাজিল বিশ্বের সেরা দল। তাদের জার্সিতে 5টি তারকা আছে, যা তাদের যোগ্যতার প্রমাণ দেয়। আমেরিকার মাঠে খেলা হওয়ায় এটা বিশ্বকাপ প্রস্তুতির জন্য ভালো হবে। আশা করি ভালো কিছু করবে ফুটবলাররা। সবশেষ মুখোমুখি দেখায় নিজেদের মাঠে ব্রাজিলের বিপক্ষে 3-1 গোলে হেরেছিল ফ্রান্স, তাই তাদের সামনে হারের প্রতিশোধেরও মঞ্চ। তারেক হাসান শিমুল, সময় সংবাদ। ইউরোপীয় প্লে অফে রাতে মাচা মরার ম্যাচে মাঠে নামে ইতালি। সেমিফাইনালে আজুরিদের প্রতিপক্ষ নর্দার্ন আয়ারল্যান্ড। ম্যাচ শুরু রাত 1:45টায়। প্রথম পর্বের 12 গ্রুপ চ্যাম্পিয়ন সরাসরি সুযোগ পেয়েছে 2026 বিশ্বকাপে। বাকি 4টি স্থানের জন্য রাতে প্লে অফের লড়াই নামছে 16টি দল। দলগুলোকে ভাগ করা হয়েছে 4 ভাগে। 4বারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালিকে এবার খেলতে হচ্ছে প্লে অফ। রাশিয়া ও কাতার বিশ্বকাপের বাছাই পর্বের বাধা পাড়ি দিতে পারেনি আজুরিরা। তৃতীয়বারের মতো বিশ্বকাপে খেলতে না পারার শঙ্কায় দিন কাটছে তাদের। সেমিফাইনালে তাই নর্দার্ন আয়ারল্যান্ডকে হারানো ছাড়া কোনো পথ খোলা নেই গাত্তুসোর দলের সামনে। এ পর্যায়ে খেলার সময়ের শীর্ষ সংবাদ জেনে দিচ্ছি আরেকবার। ভিয়েতনামের কাছে 3-0 গোলে হারল বাংলাদেশ। ছন্ন ছাড়া রক্ষণ, নিষ্প্রাণ পারফরমেন্সে ম্যাচ থেকে ছিটকে যায় প্রথমার্ধেই। কাবরেরার স্কোয়াড বাছাই নিয়ে প্রশ্ন। ক্রীড়াকে পেশাদার রূপ দিতে চালু হচ্ছে নতুন করে স্পোর্টস। প্রতিভা অন্বেষণে স্কুল পর্যায়ে খেলাধুলার প্রতিযোগিতা আয়োজন করবে সরকার, জানালেন প্রধানমন্ত্রী। এবং 2 পরিচালক পদত্যাগ করলেও বোর্ড চালাতে কোনো সমস্যা হবে না, বললেন সহ সভাপতি ফারুক আহমেদ। কথা বলার ক্ষেত্রে দায়িত্বশীল হওয়ার আহ্বান। এই ছিল খেলার সময়ের পর প্রবাসের সময়ের সঙ্গে থাকবেন আলিশা ইসলাম। ধন্যবাদ ইকবাল। প্রবাসের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।